আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ হওয়ার পর করণীয়। বর্তমানে যাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে, আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই পরের দিন থেকেই যে বিশেষ ১০টি করণীয় রয়েছে, এগুলো আমরা আলোচনা করব। সো এই ১০টি করণীয় অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজন, বিশেষ করে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। সো চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য নাম্বার 1। আচ্ছা, একটা কথা বলে রাখি, অনেকেই বলতে পারেন, স্যার অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার তো রেজাল্ট দেয়নি, যদি আমি ফেল করি, যদি আমি আবার পুনরায় 4th ইয়ারে থাকে যাই, বা আমার অন্য সাবজেক্টের ইমপ্রুভ আছে, তো আমার জন্য কি এই করণীয়টা চলবে? অবশ্যই। আপনারা এখন থেকেই, এটা যেহেতু আমি চাকরির প্রিপারেশনের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি, তাই চাকরির প্রিপারেশনের জন্য ইনস্ট্রাকশন নিয়ে নেন এবং শুরু করে দেন পড়াশোনা। যারা এতদিন পড়াশোনা করেননি, যারা পড়াশোনা করছেন, তাদের তো আর বলা লাগবে না, তারা ইতিমধ্যেই এ বিষয়ে অবহিত রয়েছেন। ঠিক আছে? তো অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ হওয়ার পরের দিন থেকেই আপনাদের জন্য করণীয় হচ্ছে, আপনারা ইংরেজির বেসিক ঠিক করবেন। ENGLISH, ইংরেজির বেসিক। এখন ইংরেজির বেসিক বলতে কি বোঝায়? ইংরেজির বেসিক বলতে বোঝায় আপনারা ইংরেজির গ্রামার অংশটুকু একটু ভালো করে দেখে নিবেন। হ্যাঁ, তারপর বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং, এটা একটু দেখে নিবেন। তারপরে বেসিক ফ্রি স্পিকিং ইংলিশ, এটা একটু দেখে নিবেন। অর্থাৎ গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি স্পিকিং, এই ৩টা বিষয় বেসিকগুলো আরকি বুঝে নিবেন। এখন বলতে পারেন, স্যার এই কয়েকটার জন্য, এই বিষয়গুলোর জন্য বুক বা বই রিকমেন্ডেড করে দেন। দেখেন, অত ওইভাবে বই রেকমেন্ড করার কিছু নাই। আপনি যে বইটা বুঝতে পারেন, যে বইটা আপনার ভালো লাগে, আপনার জন্য ওই বইটাই। সো আমি মূলত গ্রামারের জন্য আগে পপি পড়ছিলাম, পপিটাও ভালো। এরপরে আমি হচ্ছে নিট বই পড়ছি এবং কলেজিয়েট বেসিক ইংলিশ পড়ছি। সো এই ৩টা পড়ছি, আপনারা এই ৩টা পড়তে পারেন। তারপরে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কলেজিয়েট বেসিক ইংলিশ, এটা আমি পড়ছি, আপনারা চাইলে পড়তে পারেন, অথবা অন্য বই পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ফ্রি স্পিকিং এর জন্য জিরো টু হিরো সাইফুরসের মানে বইটা পড়ে ফেলতে পারেন। আমি এটা পড়ছি মূলত, আপনারা চাইলে এটাও পড়তে পারেন, অথবা আপনাদের যেই বইটা পছন্দ হয়, যে বইটা পড়ে আপনি বুঝতে পারেন, ওই বইটা আপনি পড়বেন। ঠিক আছে? আমার এগুলো পড়ে মজা লাগছে, তাই আমি এগুলো পড়ছি। আমি শুধু এগুলো না, আমি কিন্তু অ্যাডভান্সও পড়ছি, অন্যান্য আরও কয়েকটা প্রকাশনী বই পড়ছি। তো ওগুলো আমাকে ভালো লাগেনি, আমার যেটা ভালো লাগছে আমি ওইটা পড়ছি, ওইটা পড়ে বুঝছি। সো আপনাদের পছন্দের বইটা আপনারা সিলেক্ট করে পড়তে পারেন। ঠিক আছে? এখানে কিছু টাকা ওয়েস্ট তো অবশ্যই হবে, এটা হতেই হবে, এটা সাধারণ বিষয়। মনে করবেন যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর চাকরির প্রিপারেশনের জন্য অ্যাটলিস্ট 15-20 হাজার টাকার বই বাজেট রাখবেন। ঠিক আছে? তো প্রথমেই ১ নম্বরে কি, ১০টা করণীয়ের মধ্যে ১ নম্বরে ইংলিশের বেসিক ঠিক করবেন। নাম্বার 2, ম্যাথ, মানে অঙ্কের বেসিক ঠিক করবেন। এখন অঙ্কের বেসিক ঠিক করার জন্য কি করতে পারেন? 6 থেকে 10 পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে, এগুলো করতে পারেন। সেই সাথে সাইফুরসের বেসিক ম্যাথটা করতে পারেন। হ্যাঁ, তারপরে অ্যাডভান্স ম্যাথটাও করতে পারেন, সাইফুরসের অ্যাডভান্স ম্যাথ, এটা করতে পারেন। অথবা আপনাদের যেই ম্যাথ বইটা ভালো লাগে, বাজার থেকে অরাকল রয়েছে, MP3 রয়েছে, বা অন্যান্য আরও অনেক বই রয়েছে, আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা পড়তে পারেন। ঠিক আছে? ৩ নাম্বার, ইংলিশ বেসিক কমপ্লিট, বেসিক ম্যাথ কমপ্লিট। এরপরেই অনেক শিক্ষার্থী বাকি বিষয়গুলো পড়ার চেষ্টা করে। আমি আপনাদের ওইগুলো পড়া রেকমেন্ড করব না। আমি আপনাদের রেকমেন্ড করছি যে আপনারা INTER VIEW ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেন। কারণ ইন্টারভিউয়ের প্রিপারেশন ২-১ মাসে নেওয়া সম্ভব হয় না। ইন্টারভিউয়ের জন্য এটলিস্ট ৩ থেকে ৬ মাস সময় লাগে। ঠিক আছে? সো ইন্টারভিউয়ের জন্য কি প্রিপারেশন নিবেন? ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিবেন হাউ টু স্পিক, কিভাবে ইন্টারভিউয়ে কথা বলতে হয়। এখন এই কথাটা আবার ডাবল ভার্সন আছে। আপনি কি বাংলায় কথা বলবেন নাকি ইংরেজিতে কথা বলবেন? এইটা ডিপেন্ড করবে যে আপনাকে ইন্টারভিউয়ে কি বাংলায় প্রশ্ন করা হচ্ছে নাকি ইংরেজিতে প্রশ্ন করা হচ্ছে। আপনাকে যদি ইন্টারভিউয়ে বাংলায় প্রশ্ন করা হয়, তাহলে আপনি বাংলায় উত্তর দিবেন। যদি ইংরেজিতে প্রশ্ন করা হয়, তাহলে আপনারা ইংরেজিতে অ্যান্সার করবেন। এবং এই যে বললাম বেসিক ইংলিশ, এই বেসিক ইংলিশটা কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। ১ নাম্বার। সেই সাথে ড্রেস, অবশ্যই ইন্টারভিউয়ের জন্য ফরমাল ড্রেস ইউজ করবেন। সো অনেকেই অনেক কালার মানে সাজেশন করেন, ঠিক আছে, ওইগুলো ফরমাল ড্রেস। আমি আপনাদের জন্য একদম সোজাসাপটা যেটা ম্যানুয়াল ফরমাল ড্রেস, সেটা রেকমেন্ড করছি। আপনারা কালো মোজা, কালো জুতা, কালো বেল্ট, কালো প্যান্ট, কালো কোট, কালো টাই, সাদা শার্ট, ঠিক আছে, এগুলো ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। বাকি অন্য কালারও ইউজ করা যাবে, অত ভেরিয়েন্সে আমি যাচ্ছি না, আর অত আপনাদের চিন্তাও করার কোনো দরকার নাই। আপনারা কালো আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কি ইন্টারভিউয়ের জন্য ফরমাল ড্রেস করবেন। ঠিক আছে? একটু দামি নেওয়ার চেষ্টা করবেন, কারণ জীবনে আমার মনে হয় আমি সহ অন্যান্য যত চাকরি প্রার্থী ছিলাম বা আছি, তারা সবাই জীবনে একটাই ফরমাল ড্রেস সেলাই করছে ইন্টারভিউয়ের জন্য। সো আপনিও একটাই করবেন। সো একটু এক্সপেন্সিভ
বাজেট রাখার চেষ্টা করবেন। যদি একদমই আর্থিক সমস্যা হয় তাহলে তো কোনো কথাই নেই। না হলে অ্যাজ ইউজুয়াল আপনি বলতে পারেন, স্যার ইন্টারভিউর জন্য ড্রেসের কত টাকা খরচ হয়? আনুমানিক ১২,০০০ থেকে ১৩,০০০ টাকা খরচ হয়। আপনি মোটামুটি স্ট্যান্ডার্ড মানের নিতে পারেন। এখন আপনার জায়গা ভেদে কিন্তু দাম কম বেশি হইতে পারে। আমি আমার লোকেশন অনুযায়ী মানে পঞ্চগড় অনুযায়ী দেখতেছি। এইখানে আপনার একদম A to Z মানে ইন্টারভিউয়ের সবকিছুই জুতা, প্যান্ট, শার্ট, কোট, মুজিব কোট, টাই, ভিতরের আন্ডারওয়্যার সহ যা আছে সব একদম ফুল প্যাকেজ ১২ থেকে ১৩,০০০ এর মতো মোটামুটি স্ট্যান্ডার্ড মানের ড্রেস আপনি পাবেন। ঠিক আছে? ৩ নাম্বারটা গেল। এখন ৪ নাম্বার। ৪ নাম্বার হচ্ছে আপনি ইংরেজি বেসিক পড়ছেন, ম্যাথ করছেন, ইন্টারভিউয়ের জন্য হালকা প্রিপারেশন নিছেন। এতটুকু এই ৩ টা স্টেপ কাভার করার পর আপনার এখন মনে হবে যে আপনি কোন চাকরির জন্য যোগ্য, যোগ্য এবং আপনার পছন্দ। সো আপনি যেই চাকরিগুলোতে আবেদনযোগ্য এবং ওইখানকার মধ্যে যেগুলোর চাকরির জন্য আপনি যোগ্য মানে আপনার মনে হচ্ছে আপনি ওই চাকরিগুলোতে পরীক্ষার প্রিপারেশন কম্পিটিশন করলে আপনি মনে হচ্ছে পারবেন এবং আপনার ওইগুলোতে রুচি আছে, আপনি ওইগুলো চাকরি করতে যাচ্ছেন, হ্যাঁ? এবং আপনার অন্যান্য কোয়ালিফিকেশন আপনার প্রাইমারিলি মনে হচ্ছে যে আপনি ঠিকঠাক আছেন। তাহলে এমন চাকরি সার্চ করবেন। তাহলে SEARCH ৪ নাম্বার স্টেপে আপনাদের কাজ হচ্ছে যে চাকরির মানে লিস্ট ডাউন করা, মানে চাকরি সার্চ করা। সব চাকরির জন্য প্রিপারেশন নিবেন। আল্টিমেটলি দেখবেন যে কোনো চাকরি হচ্ছে না। ঠিক আছে? এমনটা করা যাবে না। ফার্স্ট অফ অল আপনি যেই সার্টিফিকেটে রেজাল্ট পাবেন বা পেয়েছেন, ওইটার উপর বেস করবেন যে আপনি কোন চাকরিতে এপ্লাই করতে পারবেন। লিস্ট ডাউন করেন ৩০-৪০ টা, ঠিক আছে? ওইখান থেকে আপনি কোন চাকরিতে ইন্টারেস্টেড যে এগুলোতে হইলে আমি যাবো, ওগুলো একটা লিস্ট ডাউন করেন। তারপরে আরেকটা লিস্ট ডাউন করেন যে কোন চাকরিতে এপ্লাই করলে আপনার হওয়ার সম্ভাবনা আছে। বা মনে করেন অনেকেই এত দুর্বল যে সে BCS এর জন্য মানে ক্যাপাবল না। সে তার BCS এর আবেদন যোগ্যতা আছে কিন্তু সে মনে করতেছে BCS পড়লে আমি পারবো না। সো ওটা নিয়ে প্রতিযোগিতায় নামার দরকার নাই। যেটা আপনার মনে হবে যে আপনি পারবেন, ওইটার জন্য আপনি করেন। এখন ওইখান থেকে যদি অনেকগুলো লিস্ট হয়ে যায়, এট লিস্ট ৩ থেকে ৫ টা সর্বনিম্ন ৩ টা বা একটাও আপনি যদি খুবই কনফিডেন্ট হন সেক্ষেত্রে একটা লিস্ট হলেই যথেষ্ট। আর যদি আপনার একদম কনফিডেন্ট লেভেল কিছুটা কম থাকে তাহলে ৩ থেকে ৫ টা এমন জবের নাম লিস্ট করেন যেগুলোতে আপনার আবেদন যোগ্যতা রয়েছে, যেগুলোতে মনে হচ্ছে যে আপনি কম্পিটিশন করলে পারবেন এবং যেগুলো চাকরি হলে আপনি সত্যিই করবেন। এমন ৩ থেকে ৫ টা ড্রিম জব আপনি সিলেক্ট করেন। ঠিক আছে? এরপরে আপনার কখন সার্কুলার হয়, তারপর ওই সিলেক্ট করার পর ওটার হচ্ছে কত সময় ধরে আপনাকে প্রিপারেশন নিতে হবে, কত টাকা বোনাস দিবে, কত টাকা স্যালারি পাবেন, পোস্টিং কোথায় হবে, এই বিষয়গুলো আপনি মানে একদম ভালো করে দেখে নিবেন, সার্চ করবেন ৪ নাম্বার স্টেপে। ঠিক আছে? এরপরে স্টেপ নাম্বার ৫। স্টেপ নাম্বার ৫ এ আপনাকে কি করতে হবে? সিভি রাইটিং টেকনিক জানতে হবে বা সিভি রাইটিং প্র্যাকটিস করতে হবে। অনেকে বলতে পারেন, "স্যার আপনি ফাইজলামি করেন। সিভি রাইটিং এর জন্য কি আবার প্র্যাকটিস করা লাগে নাকি?" দেখেন, অনেক শিক্ষার্থী আছে চাকরিতে আবেদন করে অন্যের আরেকটা সিভি কপি পেস্ট করে নিজের নাম ঠিকানা যেই সেই চেঞ্জ করে দিয়ে লিখে দেয়। এমনটা করবেন না। প্রত্যেকটা জবের জন্য আলাদাভাবে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য সম্বলিত আপনার একটা সিভি লাগবে। ঠিক আছে? সিভির জন্য অনেকে ট্রেনিং করে। আপনি দরকার হলে 10 মিনিট স্কুলের একটা ভিডিও আছে ৪৫ মিনিটের। মানে ওটা হচ্ছে কিভাবে সিভি রাইটিং করতে হয়। ওইটা দেখে নেন। অন্যান্য আরো অনেক ভিডিও পাবেন YouTube এ। আপনারা দেখে নেন। সিভি রাইটিং ভালো করে করতে হলে আপনাকে অবশ্যই এর জন্য প্র্যাকটিস করতে হবে এবং সিভিটার উপরে আপনার অনেক বিষয় ডিপেন্ড করবে। তো ভালো করে যেন আপনারা সিভি রাইট করতে পারেন, সিভি রাইটিংটা আপনাদের হয়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সিভি রাইটিং এর জন্য অবশ্যই প্র্যাকটিস প্রয়োজন। অন্তত এট লিস্ট একটা কাজ করবেন, যাদের হাতে সময় নাই, মনে করেন যে ৬ মাস ১ বছরের মধ্যে আপনাদের চাকরি লাগবে, তারা কি করবেন? প্রতি সপ্তাহে একবার করে সিভি রাইট করবেন বাসায়। রাইট করে দেখবেন যে আগের সপ্তাহের সিভিটা থেকে নতুন সপ্তাহের সিভিটাতে কি নতুন একটা বিষয় এড করতে পারছেন। ঠিক আছে? তো সিভি রাইটিং অবশ্যই প্র্যাকটিসটা করবেন। এরপরে FINANCIAL ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল প্ল্যান। এরপরে আপনাদের কাজ হচ্ছে আপনাদের আর্থিক একটা পরিকল্পনা করা। দেখেন, চাকরিতে আপনি প্রিপারেশন নিবেন, ঠিক আছে?
তো আপনার বর্তমান কন্ডিশন কেমন, আপনার আয় রোজগার হচ্ছে কি হচ্ছে না, হলে আপনি কিভাবে চলতে পারতেছেন, যতদিন চাকরির জন্য প্রিপারেশন নেবেন এতদিন কিভাবে চলবেন, কি খাবেন, কি পরবেন, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই অ্যাটলিস্ট 1 বছরের জন্য পরিকল্পনা করে রাখেন বা টাকা জমায় রাখেন, ঠিক আছে? এই জায়গায় কিন্তু অনেক শিক্ষার্থী গোলমাল করে দেয়। কারণ কি, মনে করেন প্রথম অবস্থায় প্রথম 6 মাস খুব ধুমসে প্রিপারেশন নিয়েছে, পরে যায় এমন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হয়েছে যে সে আর চাকরির প্রিপারেশন কি নিবে, নিজের জীবনে বাঁচা বড় দায় হয়ে যায়। তো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আমি মোটামুটি আপনাদের একটা ধারণা দিচ্ছি যে আপনারা যারা চাকরির প্রত্যাশী রয়েছেন, কম্পিটিটর রয়েছেন, তারা অনেকেই প্রাইভেট পড়ায়। তো আপনারা এই বিষয়টা এনশিওর হবেন যে প্রিপারেশন নেওয়া অবস্থায় আপনাদের প্রাইভেটগুলো থাকবে কিনা, থাকলে কতগুলো প্রাইভেট থাকবে, ওখান থেকে কত টাকা ইনকাম হচ্ছে, আপনার কত টাকা খরচ যাবে, এবং আপনি এই পুরো প্রসেসটাতে সার্ভাইভ করতে পারবেন কি পারবেন না, এই বিষয়টা মাস্ট বি কি করবেন, নজরে রাখবেন। আমি যদি আমারটা দিয়ে এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি মোটামুটি প্রাইভেট পড়াইছি। আমার হচ্ছে 2016 সাল থেকে প্রাইভেট পড়ার এক্সপিরিয়েন্স। সো আমার প্রিপারেশন নেওয়ার আগে আমি ভাবছি যে 6 মাস আমি ধুমসে প্রাইভেট পড়াবো। এখানে হালকা, হালকা করে প্রিপারেশন নিবো। পরবর্তী 6 মাস আমি ১ টা বা ২ টা ব্যাচ প্রাইভেট পড়াবো। আর হচ্ছে আগের কিছু জমানো টাকা থাকবে, প্রথম 6 মাসের ছিল। তো ওইটা আমি মানে পরের যে 6 মাস রয়েছে এখানে অল্প ইনকাম হবে প্রাইভেট থেকে। আর বাকি টাকাটা আমার জমানো টাকা থেকে অল্প, অল্প করে খরচ করব। এইভাবে আমার কি চলবে, প্রিপারেশনটা চলবে। সো আপনারাও এভাবে আপনার সুবিধা মতো প্রিপারেশনের জন্য পরিকল্পনা করতে পারেন। ৭ নাম্বার, WINNER, উইনার খুঁজেন একটা। ফাইন্ড সামওয়ান হু ইজ অলরেডি ওয়েন্ট দেয়ার হোয়ার ইউ ক্যান গো অ্যান্ড ফলো দেম। আপনি এমন কাউকে খুঁজেন যে অলরেডি আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে চলে গেছে এবং তাদেরকে অনুসরণ করেন। এইটা অনেকেই করে না। এটা ইগোর জন্য করে না, অনেকে মানিজ্যতের জন্য করে না, অনেকে বিভিন্ন কারণে করে না, অনেকে প্রয়োজনীয়তা মনে করে না। এটা অবশ্যই, অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, ফাইন্ড সামওয়ান হু ইজ অলরেডি ওয়েন্ট দেয়ার হোয়ার ইউ ক্যান গো অ্যান্ড ফলো দেম। এমন কাউকে খুঁজেন যে অলরেডি আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে পৌঁছে গেছে এবং তাদেরকে অনুসরণ করেন। তারা কোন, কোন স্টেপ, কোন, কোন পদ্ধতি ফলো করে ওইখানে পৌঁছেছে। মনে করেন আপনি প্রাইমারি স্কুলের টিচার হতে চান। তাহলে একজন প্রাইমারি স্কুলের টিচার হতে গেলে আপনাকে কি, কি করতে হবে? আপনার আশেপাশে পরিচিত সার্কেলে বা অন্য কোনো সার্কেলে কে এমন আছে যে সদ্য, পুরাতন না কিন্তু আবার, সদ্য ২, ৪, ৫ বছরের মধ্যে প্রাইমারি চাকরিতে গেছে, সে কি, কি স্টেপ ফলো করছে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন। এট লিস্ট ইউটিউবের ভিডিওগুলো দেখেন। আপনি বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন, কোন ক্যাডার হতে চাচ্ছেন, ২-১ বছরে আপনার পরিচিতদের মধ্যে কে গেছে, বা এট লিস্ট ইউটিউবে এরকম ক্যাডারের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে ফ্রিতে, সেগুলো দেখে নেন। অর্থাৎ অবশ্যই, অবশ্যই আপনাকে একজন উইনার খুঁজতে হবে যে অলরেডি আপনার মানে স্বপ্নের জায়গায় পৌঁছে গেছে এবং তাদেরকে কিছু বিষয় অনুসরণ করতে হবে। তবে সব কিছু অনুসরণ করা যাবে না। ঠিক আছে? ৮ নাম্বার, ৮ নাম্বার, সার্চ হাউ ওভারকাম ইউর প্রবলেমস। ওভারকাম, PROBLEMS। এখন এই জায়গায় দেখেন, এটা কিন্তু অনেকে বলে না, আমি আপনাদের বলে দেই। সেটা হচ্ছে কি, দেখেন, আপনি যখন এই প্রিপারেশনটা নিতে যাবেন আপনি অনেক প্রবলেম ফেস করবেন। নাম্বার 1, ১ নাম্বারে এজ প্রবলেম ফেস করবেন। দেখেন আপনার বয়স অনেক হয়ে যাবে বা অনেক হয়ে গেছে বা বয়সটা আপনার বাড়তে থাকবে। সো আপনার ফ্যামিলি প্রেশার বাড়তে থাকবে। নাম্বার 2, আপনার ফ্রেন্ডসদের মধ্যে অনেকেরই চাকরি হয়ে যাবে। আপনি অনেক ডিমোটিভেট হয়ে যাবেন। আপনার প্রতিবেশী নেইবারের মধ্যে অনেক চাকরি হয়ে যাবে বা তারা আপনাকে কথা শোনাইতে পারে। আপনি ফেইল করবেন অনেকবার। সো এই যে সমস্যাগুলো আসবে আপনার উপর, এই সমস্যাগুলোকে কিভাবে ট্যাকেল দিবেন এই বিষয়টা খেয়াল রাখবেন। বাসায় অনেক দেখতে পারেন যে আপনাদের স্টাডি প্রবলেম হচ্ছে, বাসায় আপনি পড়তে বসছেন, বাসায় টিভি জুড়ে রেখে দিছে। কি করবেন? আপনি পড়তে বসছেন, আপনাকে বাজারে একটা কাজ বাতায় দিছে, বা আপনি জরুরি কোনো প্রিপারেশনে নিযুক্ত আছেন, আপনার অন্য কোনো কাজে আপনাকে কোনোভাবে ব্যস্ত রাখা হচ্ছে। তো এই যে সমস্যাগুলো আসবে, অথবা আপনার আশেপাশে প্রতিবেশীরা বা বাসার ফ্যামিলি মেম্বার আপনাকে ডিমোটিভেট করতে পারে। তো এই সময়ে এই প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করবেন? ফর এক্সাম্পল, এটা আমার ক্ষেত্রে মানে আমি আপনাকে বলি, আমি এখনো হচ্ছে এই বিষয়টা কারোর সাথেই শেয়ার করিনি। এই ভিডিওটা আমি করতেছি যে এখানে আমি এই বিষয়টা বলে দিলে আমার এই ভিডিওটা কিন্তু সেও দেখবে যার কথা আমি বলতেছি। তো আমি কিন্তু একসময় এক জায়গায় ছিলাম। তো সেখানে আমার প্রিপারেশন নিতে খুবই কষ্ট হচ্ছিল। মানে আমার যে আ কম্পিটিটর ছিল,
সেও, আমরা দুইজনে একই বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো প্রথম তো খুব ভালো যাচ্ছিল, দুইজনে গ্রুপ স্টাডি করতেছিলাম। কিছুদিন পর দেখা যায় যে আমার প্রোগ্রেস একটু ভালো হয়ে গেছে, ওর প্রোগ্রেস একটু খারাপ হয়ে গেছে। তখন সে আমাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা শুরু করে। সো যখন আমি এভাবে বাধাগ্রস্ত হই, মোটামুটি ৩-৪ মাস পরে ডিসিশন নিয়েছি যে এর সাথে থাকা যাবে না, আমাকে জায়গা পরিবর্তন করতে হবে। পরে ভাবলাম জায়গা আর কি পরিবর্তন করবো, আমি পুরা লোকেশনটাই চেঞ্জ করে দিচ্ছি। আমি একটা ডিস্ট্রিক্টে ছিলাম, আরেকটা ডিস্ট্রিক্টে চলে গেছি। সো তার কাছ থেকে আর কি দূরে সরে গেছি। তো এইভাবে আপনার অনেক প্রবলেম থাকতে পারে। বাসায় যদি আপনার প্রবলেম হয়, পড়াশোনার অসুবিধা হয়, বা আপনার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, আপনার ছোট ভাই বোনগুলো পড়তেছে, এখন আপনি কিভাবে পড়বেন, আপনি কিভাবে মুখস্থ করবেন, মানে ছোট বাচ্চা ভাব লাগে আর কি। তো তখন আপনি ম্যাচে যাইতে পারেন বা আপনার স্থান পরিবর্তন করতে পারেন। মোটের উপর আমি আপনাদের বলতে চাচ্ছি যে প্রিপারেশন নিতে গেলে অনেকগুলো অবস্টিকেল ফেস করবেন, অনেকগুলো প্রবলেম ফেস করবেন। এই অবস্টিকেলগুলো, এই প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করবেন বা এগুলো কিভাবে ট্যাকেল দিবেন, এই বিষয়টা অবশ্যই আপনাদের আগে থেকেই মনস্থির করে রাখতে হবে। এবং আগে থেকে মনস্থির করতে গেলে কিন্তু অনেক বিষয় জড়িত থাকবে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে হঠাৎ করে প্রাইভেট পাবেন না। আপনার জমানো টাকা না থাকলে কিন্তু আপনি শিফট হতে পারবেন না। সো অনেক প্রবলেম থাকবে। আবার দিনের বেলায় অনেকেরই প্রবলেম পড়তে, অনেকের রাতের প্রবলেম পড়তে, মানে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হবেন। তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন, এটা অবশ্যই আপনারা খেয়ালে রাখবেন। ৮ নাম্বার গেল বি অনেস্ট। ৯ নাম্বার HONEST, হ্যাঁ, সে অ্যাকচুয়াল। আচ্ছা, এটা আমি পুরো লাইনটাই লিখিনি আর কি। লাইনটা হবে এমন: বি অনেস্ট, সে অনলি দিস থিংস উইচ ইউ আর অ্যাকচুয়ালি ডান। এই জায়গায় অনেক ভুল করে। অনেকেই বলে যে, বাসায় বলে, বাবা কি করতেছ, মানে বাসা থেকে বলে, ছেলে বলে যে আমি BCS এর প্রিপারেশন নিচ্ছি, মানে আমি প্রাইমারি জবের প্রিপারেশন নিচ্ছি, অথচ সে ঠিকঠাক মতো প্রিপারেশন নিচ্ছে না, বা অনেক ভুংচুং বুঝাই দেন। এই জায়গায় অনেকেই ভুল করে। আপনি শুধু ওইটাই বলবেন, সত্য কথা বলবেন, আপনি আসলে কি করতেছেন শেষ। আপনি যদি বলেন যে আমি প্রিপারেশন নিচ্ছি কিন্তু প্রিপারেশনটা ভালো যাচ্ছে না বা হ্যান ত্যান সমস্যা হচ্ছে, ওইটাই বলবেন যে প্রিপারেশন নিচ্ছি আমি, কিন্তু আমার আরো সময় লাগবে। আপনি এভাবে করতেছেন একটা কাজ, বলতেছেন আর একটা, এভাবে যদি যখন আপনি চলতে থাকবে, ৬ মাস, ১ বছর পর, ২ বছর পর আপনার ভ্যালু কমে যাবে সমাজে। সো সমাজে ভ্যালু থাকাটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনি সত্যবাদী হবেন, দরকার হলে বলবেন না, কিন্তু ভুংচুং বুঝাবেন না। অ্যাকচুয়ালি আপনি যেটা করতেছেন সেটাই করবেন। ১০ নাম্বার FOCUS, ফোকাস। ডু নট SHARE, শেয়ার, ইয়োর ফুল প্ল্যান। আচ্ছা, এটা আপনাদের একটা টেকনিক। এটা হচ্ছে কি, যে স্টেই ফোকাস। অবশ্যই আপনার লক্ষ্যে ফোকাস থাকতে হবে। ঠিক আছে? ডোন্ট শেয়ার ইউর ফুল প্ল্যান টু এনিওয়ান অ্যান্ড স্টাডি। আপনি অবশ্যই আপনার লক্ষ্যের প্রতি স্থির থাকবেন। আপনার সম্পূর্ণ পরিকল্পনা কাউকেই বলবেন না। বলার যদি খুবই জরুরি প্রয়োজন হয়, তাহলে অল্প একটু অংশ বলতে পারেন। কিন্তু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেছেন, কি করতেছেন, কি করবেন, কি করা হবে আপনার দ্বারা, এইগুলো সবাইকে বলতে যাবেন না, কাউকেই বলতে যাবেন না। এবং প্রতিদিন কন্টিনিউয়াসলি পড়তে বসতে হবে। পড়তে বসার কোনো বিকল্প নাই। বৈধভাবে বিয়ে করা ছাড়া যেমন বাবা হওয়া যায় না, মা হওয়াও যায় না, ঠিক একইভাবে ভালো করে পড়াশোনা না করে চাকরি পাওয়া যায় না বৈধভাবে। আমি আবারও যদি বলি যে বিয়ে করা ছাড়া বৈধভাবে সন্তানের মুখ যেমন দেখা যায় না, ঠিক একইভাবে পড়াশোনা করা ছাড়া বৈধভাবে চাকরির মুখ দেখা যায় না। সো সন্তানের মুখ দেখতে হলে বৈধভাবে অবশ্যই বিয়ে করতে হবে। আর বৈধভাবে চাকরি পেতে হলে অবশ্যই পড়তে হবে। আপনার বয়স যতই হোক, ডাজ নট ম্যাটার। ঠিক আছে? অবশ্যই আপনাকে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে? আর আমরা আগামী সম্ভবত চলতি মাসে ২৮ তারিখ, এটা কি মাস? জুন মাস। চলতি মাসে ২৮ তারিখ ২০২৪ সাল থেকে একটা ব্যাচ শুরু করব, প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং BCS এর প্রিপারেশনের জন্য। এই ব্যাচটা শুরু করা হবে অনেকগুলো কারণে। তো ভিডিওটা আমাদের এখানেই শেষ। আপনাদের কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয়, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন 01777514054 এই নাম্বারে। এখন আমি আমাদের এই বিষয়টা বলি, ভিডিও শেষ, আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া কমপ্লিট।
আপনাদের 28 জুন, সম্ভবত 28 জুন 2024 তারিখে বা পহেলা জুলাই মাসে একটা ব্যাচ শুরু করা হবে। এই ব্যাচটা আমি নিজে কন্টিনিউ করব। সম্ভবত এটার প্রাইস রাখা হবে 500 টাকা 1 বছরের জন্য। হ্যাঁ, আর এখানে আপনাদের প্রিলিমিনারির জন্য এবং অন্যান্য বেসিক বিষয়গুলোর জন্য ক্লাস নেওয়া হবে। সপ্তাহে আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার রেকর্ড ক্লাস পাবেন। আর এইটার উদ্দেশ্য হচ্ছে যে কয়েকটা বিষয় আমার কোয়ালিটি চেক আপের জন্য, যে আমি ঠিকঠাক মতো এখনো পড়তে পারতেছি কিনা, মূলত এই কারণেই এই ব্যাচটা খোলা হবে। নাম্বার 1। নাম্বার 2, অনেকেরই টাকা পয়সার প্রবলেম। সো আপনারা যদি যে কোনো জায়গায় কোচিং করতে যান, মোটামুটি 15, 16, 20,000 টাকা হচ্ছে আপনার কোচিংয়ে দিতে হবে। আবার 8, 10, 12,000, 15,000, 20,000 টাকার আপনার বই কিনতে হবে। সো আমাদের এই কোর্সটা করলে আপনি মোটামুটি আপনার এই যে 30-40,000 টাকা খরচ হবে, সেটা মাত্র 500 টাকায় 1 বছরের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। অর্থাৎ যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষভাবে এই কোর্সটা লাভজনক হবে। নাম্বার 1। নাম্বার 2, আসলেই যারা কোচিং সেন্টারে পড়ায় তারা কিন্তু অনেকগুলো মাস্টারের সমন্বয়ে পড়ায়। সো তারা অনেকগুলো মাস্টারের সমন্বয়ে পড়ায়, এটা ঠিক আছে, কিন্তু অতগুলো পড়া আসলেই কি একজন শিক্ষার্থীর পক্ষে পড়া সম্ভব কিনা বা বোঝা সম্ভব কিনা, এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে, আমি যদি 10টা টিচারের কাছ থেকে পড়ে নিজে আপনাদের পড়াইতে পারি একাই, তার মানে আপনিও পড়তে পারবেন। আমি পারলে আপনিও পারবেন। সো এই বিষয়টা আমি যতটুকু পারতেছি অতটুকুই আপনাদের ডেলিভারি করবো ইনশাল্লাহ। দেখা যাক যে এই বিষয়টার রেজাল্ট কেমন দাঁড়ায়। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো লম্বা করার কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঠিকভাবে নির্দেশনা প্রদান করা। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।